রংপুরে শিক্ষক পরিবারের 4 জনকে খুনের মামলায় গ্রেফতার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, জবানবন্দিতে কি বলছেন আসামিরা এবং স্বজনরা হত্যাকাণ্ড নিয়ে কি বলছেন জানাবেন। খুনের ঘটনায় যে আসামি, সেই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে পুলিশের কাছে এই আসামিরা স্বীকারোক্তিমূলক আদালতেও তারা কিন্তু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা নিয়ে জানতে চাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন কিভাবে এই ঘটনাটি ঘটে গেল। কিভাবে ঘটনাটি ঘটেছে এটা আসলে আমাদের কমিশনার স্যার গতকালকে ব্রিফিং এ জানিয়েছেন। তারপর আপনাদের সদয় অবগতি এবং তথ্যের জন্য জানাচ্ছি যে যে 2 জনকে আমরা গত রাতের আগের রাতে অ্যারেস্ট করেছিলাম নির্ভরযোগ্য স্থানীয় সূত্রের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, তাদেরকে আটক করার পরে তারা জিজ্ঞাসাবাদে আমাদের কাছে প্রাথমিকভাবে এই ঘটনার সত্যতা স্বীকার করে এবং তারা কিভাবে ঘটনাটা ঘটিয়েছে এর বিস্তারিত বিবরণ প্রদান করেছিল। তারপর পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমাদের কমিশনার স্যার ব্রিফ করেন। ব্রিফ করার পরবর্তীতে এই ঘটনা একটা মামলা রেকর্ড হয়, হত্যা মামলা, এবং আমরা এই আসামি 2 জনকে, সিদ্ধার্থ এবং মুগ্ধ, এই 2 জনকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে জবানবন্দি প্রদানের জন্য আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এরপর বিজ্ঞ আদালতে তারা দীর্ঘ সময় নিয়ে এই জবানবন্দি প্রদান করেছে। গতকাল রাত প্রায় 11টা পর্যন্ত আদালত সময় দিয়েছেন, তাদের জবানবন্দি গ্রহণ করেছে। আমাদের কাছে তারা যে ঘটনার বিবরণ দিয়েছিল, অর্থাৎ তারা 2 জন যে গণপতি স্যারের দোতলার ছাদে বসে ইয়াবা খাওয়া অবস্থায় স্যার তাদের দেখে ফেলার ফলে তারা স্যারকে তৎক্ষণাৎ স্যারের গামছা দিয়েই গলায় পেঁচিয়ে হত্যা করেন এবং হত্যার পরে এই স্যারের এই গোঙানির শব্দ বা অন্য কিছু শব্দ শুনে ম্যাডাম উঠে আসেন। তারা সিঁড়ির মধ্যে ম্যাডামকেও হত্যা করেন এবং এই ম্যাডামকে হত্যার শব্দ শুনে তার মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী, উনি যখন উঠে আসেন তাকেও নৃশংসভাবে একই জায়গায়, অর্থাৎ এই সিঁড়ির যে চিলেকোঠার মধ্যে হত্যা করা হয়। এবং এই 3 হত্যাকাণ্ডের পরবর্তীতে তারা নিচে নেমে যায়। নিচে নেমে যাওয়ার পরে যে রুমগুলো যখন তছনছ করতে থাকে, খোঁজাখুঁজি করতে থাকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র, সেই সময় তারা এই যে স্যারের যে ছোট ছেলেটা আয়ুষ চক্রবর্তী প্রিয়, সে যখন ঘুম থেকে জেগে ওঠে এবং সিদ্ধার্থকে চিনে ফেলে, তখন সিদ্ধার্থ তাকেও ওখানে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যার মিশন শেষ করার পরে তারা সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থান করে, টুকটাক খাওয়া দাওয়াও করে এবং তারপর সেদিন শুক্রবার ছিল, জুম্মার নামাজের পরবর্তীতে যখন রাস্তাঘাট একটু ফাঁকা হয় তখন কিছু একটি বিষয়ে প্রশ্ন আসছিল যে শার্টের কালার এবং বাসায় বিদ্যুৎ বিচ্ছিন্ন যে ঘটনাটি বারবার ঘুরে ফিরে আসছে, আপনি কি বলেন? আচ্ছা, বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয় হচ্ছে তারা যখন এই তাদের সকল কাজকর্ম শেষ করে বের হয়ে যায়, তারা এটাকে একটু ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে বাসাটাকে অন্ধকার করে রাখার চেষ্টা করে। তা এই লক্ষ্য নিয়ে তাদের কাছে একটা প্লাস ছিল, সেই প্লাস দিয়ে মিটারের উপরে যে বিদ্যুৎ কানেকশন সেখানে কাটে এবং এই কাটার ফলে পোল থেকে শর্ট সার্কিট হয়ে যায়। তো এই কারণে বাসাটা বিদ্যুৎহীন অবস্থায় এই 2 দিন বা 1.5 দিনের মতো ছিল। আর শার্টের বিষয়টা, এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। একই মডেলের শার্ট বা একই কালারের শার্ট একাধিক ব্যক্তি পরতেই পারে। এখানে পুলিশ অফিসার যে শার্ট পরবে সেটা অন্য কেউ পরতে পারবে না, এটা তো আর ইউনিফর্ম ছিল না। এটা খুব বেশি জরুরি বিষয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে শার্টটা আমি অলরেডি এখন পরিধান করে আছি। বুবলি, আপনি শুনছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। পুলিশের যেটি বলছে যে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে যারা জড়িত ছিল তাদের একজনের শরীরকৃত আচরণের দাগ আছে। সেই আচরণ ধস্তাধস্তির এক পর্যায়ে যে মানুষের গায়ে আর আচরণ থাকে সেটি রয়েছে। বুবলি।